মিরপুরে বাঘের গর্জনে কুপোকাত ইংলিশ সিংহরা। ইংল্যান্ডকে 108 রানে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের। ম্যাচ ও সিরিজ সেরা মেহেদী মিরাজ। মোবাইলে ভিডিও ধারণের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন বাতিল করা হবে, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন কাল। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন, সব কেন্দ্রে পৌঁছে গেছে প্রয়োজনীয় সরঞ্জাম। গত 1.5 বছরে দালালের খপ্পরে রংপুরের অন্তত 15 যুবক সর্বশান্ত। মূল হোতা অভিযোগ অস্বীকার করলেও তদন্তে প্রমাণ পাওয়ার দাবি প্রশাসনের। এবং শরীয়তপুরে বেইলি ব্রিজ ভেঙে পড়ার দুদিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চট্টগ্রামের সঙ্গে দক্ষিণাঞ্চলের 21 জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে সাধারণ মানুষ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। শুরুতেই টাইগারদের ঐতিহাসিক জয়ের খবর। মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিং নৈপুণ্যে সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে 108 রানের বিশাল ব্যবধানে হারালো টাইগাররা। ফলে 2 ম্যাচ সিরিজ শেষ হল 1-1 সমতায়। টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ 296 রানে অল আউট হয়ে ইংল্যান্ডকে 273 রানের টার্গেট দেয়। জবাবে ওপেনিং জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও দিনের শেষ সেশনে টাইগাররা 10 উইকেট তুলে নিলে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় 164 রানে। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ইতিহাস রচনা করল টিম বাংলাদেশ। আভিজাত্যের ক্রিকেটে ইংলিশ দাম্ভিকতা গুড়িয়ে দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে রঙিন উৎসব লাল সবুজের বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের গেল 16 বছরে এটি 8ম বিজয় টাইগারদের। তবে এই জয়ের আনন্দের আবেগটা দিগন্তের সীমানাহীন। আর এই দিনে তাই 56,977 বর্গমাইলের দেশটির নাম সুখী বাংলাদেশ। সকালের গল্পে ইমরুল আর সাকিব লিডটা বড় করার স্বপ্ন দেখাচ্ছিলেন, কিন্তু ইমরুল 78 রানে কাটা পড়ার পর 41 রানে সাকিবও ফেরেন প্যাভিলিয়নে। চাপ সামলে উঠতে পারেননি অধিনায়ক মুশফিক। বাউন্ডারি মেরে রানের পাগলা ঘোড়া ছোটাচ্ছিলেন সাব্বির, তবে এগোতে পারেননি বেশি দূর। লাঞ্চের ঠিক আগে উইকেট বিলিয়েছেন ব্যক্তিগত 15 রান করে। তখনও বাংলাদেশের লিডটা 244 রানের। তবে পরীক্ষিত ব্যাটসম্যান নেই। বিরতির পর ফিরেই আউটের খাতায় তাইজুল ও মিরাজ। শেষ উইকেটে শুভাগত আর রাব্বির ঈদ বোনাসের মতো ব্যাটিংয়ে স্বাগতিকদের ইনিংস থামল 296-তে। 24 রান বাদ দিলে ইংলিশদের টার্গেট দাঁড়ায় 273। ইতিহাসের আর্কাইভ থেকে পাওয়া তথ্য আশা সঞ্চার করল, কারণ এশিয়ার মাটিতে 209 রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই ইংল্যান্ডের। তাই মিরপুরের স্পিন স্বর্গীয় উইকেটে 273 যথেষ্ট মনে হয়েছে মিরপুরের গ্যালারির দর্শক হৃদয়ে। কিন্তু হায়, কুক আর ডাকেটের ব্যাটিং বুকে কাঁপন ধরালো। চট্টগ্রাম টেস্টের মতোই কি স্বপ্ন হবে বিপন্ন? কারণ কুক আর ডাকেট মিলে টি ব্রেকেই তুলল বিনা উইকেটে ঠিক 100 রান। কিন্তু ক্রিকেট ঈশ্বর পরের গল্প লিখেছিলেন বাংলাদেশের নামেই। চা পানির বিরতির পরের 1 ঘন্টায় ইংলিশ শিবিরে সুনামির মতো আঘাত হানেন 19 বছরের টকবগে তরুণ মেহেদী মিরাজ। 56 রান করা ডাকেটের উইকেট তুলে নেন এই সিরিজের বিস্ময়। সাকিব জো রুটকে ফেরানোর পরের ওভারেই অ্যালিস্টার কুকের এই আউটে রিভিউ যন্ত্রের স্বচ্ছতার প্রশ্ন উঠে গেল আবার। এরপর মিরাজের স্পিন বিষে নীল ব্যালেন্সড মইন বেয়ারস্টো। পরের গল্পে ভেলকি দেখালেন বাংলার জান সাকিব আল হাসান। 1 ওভারে স্টোকস, আনসারি আর আদিল রশিদের উইকেট তুলে ছেটে ফেলেন ইংলিশদের ব্যাটিং লেজ। শুরুর মতো শেষের গল্পের কুশীলব মেহেদী মিরাজ। যে ছেলেটি রেকর্ড গড়ে বাংলাদেশের টেস্ট সিরিজে নিজেই শুধু সেরা হননি, বাংলাদেশকেও নিয়ে গেছেন ক্রিকেট মানচিত্রের গর্বের আসনে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের জন্য দলের সবার সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করলেও মিরাজ ও সাকিবের বোলিং এই ম্যাচ জয়ের পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানান টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশে আসার জন্য ইংল্যান্ডকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে আইসিসি ও বিসিবি বেশি করে টেস্ট আয়োজন করবে বলে বিশ্বাস মুশফিকের। বিরতির সময় কোচ আমাদের যা বলেছিলেন, দলের সবাই চা বিরতির পর সেভাবেই খেলেছে। আর সাকিব ও মিরাজের বোলিংটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ফলাফলস্বরূপ এই অবিস্মরণীয় জয় পেলাম আমরা। এখন শুধু এই আনন্দটাকে উদযাপনের সময়। দলের সবাই আমাকে সাহস দিয়েছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। যখনই বোলিং এ এসেছি নিজেকে প্রতিবার চেষ্টা করেছি সবার আস্থার প্রতিদান দেওয়ার। আমি শুধু নিজের দায়িত্বটাই পালন করে গেছি।
প্রথমবারের মতো টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে জয়ের আনন্দে ভাসছে পুরো মিরপুর। টাইগারদের জয়ে নেচে গেয়ে উল্লাস করেছেন ম্যাচ দেখতে আসা সমর্থকরা। সে সঙ্গে দেশের মাটিতে আরও টেস্ট ম্যাচ আয়োজনের জন্য বিসিবি ও আইসিসিকে অনুরোধ জানিয়েছেন তারা। টেস্ট ক্রিকেটে এর আগে 9 বার ইংল্যান্ডের সঙ্গে লড়েও জয়ের সুবাতাস পায়নি বাংলাদেশ। কিন্তু মিরপুরে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই মিরাজ সাকিবদের অনবদ্য নৈপুণ্যে ইংলিশদের বধ করেছে টাইগাররা। লাল সবুজের দলের এ জয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। মাঠে বসে ঐতিহাসিক এ জয়ের সাক্ষী হতে পেরে গর্বিত ক্রিকেট প্রেমীরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয় থাকলেও ইংল্যান্ডের মতো পরাশক্তিদের হারানোয় জয়ের আনন্দ বেড়ে গেছে কয়েক গুণ। এমন জয়ের পর টাইগারদের বন্দনায় মেতে ওঠেন মাঠে আসা দর্শকরা। ভবিষ্যতে ইংল্যান্ডের মতো পরাশক্তিরা আরও টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। এটা আমাদের দেশের জন্য সাকিব এবং মেহেদী যা করেছে তাই এই দেশের ক্রিকেট প্রেমীরা চিরজীবন সেটা মনে রাখবেন। এক সময় আমরা 3 দিনে ম্যাচ হেরে যেতাম, বাংলাদেশ আমরা খুবই হতাশ ছিলাম, কিন্তু এখন সময় পরিবর্তনের সময় এসেছে। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে। আমাদের এই সক্ষমতা এখনো হয়েছে, আগের মতো আমরা 3 দিনে ম্যাচ হেরে যাই না। এখন 3 দিনে আমরা ম্যাচকে অন্যদের হাত থেকে ছিনিয়ে নিতে পারি। আইসিসির কাছে আমরা একটা আবেদন, বাংলাদেশকে কেন এত কম টেস্ট খেলা দিতে হয়? টেস্টে বলেন, ওয়ানডে বলেন বা টি20 বলেন, এখন কিন্তু বাংলাদেশ অনেক একটা শক্তিশালী একটা দল। মোবাইল ফোনে ভিডিও ধারণের ঘটনায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সম্পৃক্ততা প্রমাণ হলে অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। সকালে সময় সংবাদকে তিনি এই কথা জানান। এদিকে হাসপাতালগুলোতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের পাশাপাশি কর্তৃপক্ষকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর ধানমন্ডি এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে মোবাইল ক্যামেরা দিয়ে গোপনে ভিডিও ধারণের খবর জানার পরপরই মাঠে নামে স্বাস্থ্য অধিদপ্তর। প্রকৃত ঘটনা তদন্তে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল তথ্য সংগ্রহ করে সরেজমিনে। তদন্তে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সম্পৃক্ততা পাওয়া গেলে অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যদি আমরা দেখি যে হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে, এই ধরনের আনএথিক্যাল ঘটনা যদি তারা ঘটিয়ে থাকে, তাহলে হাসপাতাল হিসেবে তাদের সেবা চালু রাখা আসলে কখনোই আইনসম্মত নয়। মেডিকেল এথিক্স অনুসারে আসলে যে ধরনের আমাদের কার্যক্রম, আমাদের বিহেভিয়ার, আচরণ প্রদর্শন করা দরকার, আমাদের কর্মকর্তা কর্মচারীরা সেটা যেন করেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সরকারের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে এই ধরনের নির্যাতন এবং ডিজিটালাইজেশন প্রিভেনশনের জন্য তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, কিভাবে সার্ভিলেন্স হওয়া উচিত। অ্যাট দি সেম টাইম এই নির্যাতন বন্ধ করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তার নিজস্বভাবেই সক্রিয় থাকতে হবে। সেই সক্রিয়তার জন্য শুধু কতগুলো নিয়ম কানুন না, তার কর্মচারী কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দিতে হবে। এদিকে গোপনে ভিডিও ধারণের ঘটনায় গ্রেপ্তার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী হাসিবুর রহমানকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার সঙ্গে অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তারা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। গত 1.5 বছরে দালাল ও মানব পাচার চক্রের খপ্পরে পড়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার অন্তত 15 যুবক সর্বশান্ত হয়েছেন। মোটা অঙ্কের বেতনে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সুদান পাঠানো হয় তাদের। এদের মধ্যে 2 জন ফিরে এলেও বাকিরা মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ স্বজনদের। তবে দালাল চক্রের মূল হোতা এসব অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সরেজমিন তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। রিপোর্ট করেছেন মানিক সরকার, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। 1.5 বছর আগে রংপুরের মিঠাপুকুরের 15 যুবক শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করে ভাগ্য ফেরার আশায় আফ্রিকার দক্ষিণ সুদানে যায়। কিন্তু নির্যাতন আর বঞ্চনার শিকার হয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ স্বজনদের। তাদের অভিযোগ দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের সেখানে পাঠায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দালাল চক্রের হোতা। কোনো নির্যাতন হয়নি, আমি ছিলাম এখানে। আমি 4 মাস পর আসার পর থেকেই এদের একটা সমস্যা শুরু হয়ে গেছে। বলতে আমরা থাকবো না, আমরা বাংলাদেশ যাব। তবে সম্প্রতি সুদান থেকে ফেরত আসা ফরিদুল ও আশিকুর জানান, ভালো বেতন দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের সেখানে নেওয়া হয়, কিন্তু সেখানে যে পারিশ্রমিক দেয়া হতো তা দিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। 12 ঘন্টা ডিউটি করতে হয়। আমার শরীরগুলো না, খাওয়া ভালো না,
আর এটা ঘুমাইলে লাত্তি দিয়ে তোলে। এক একজনের কাছে এক এক টাকা নিচ্ছে। আমি 2,80,000 টাকা দিলাম, দেওয়ার পরে সে রাজি হলো। গাই বাছুর বিক্রি করে আমার বাবা আমাকে টাকা দিচ্ছে $200 টাকা। আমাদের অনেক কথা বলছে যে আমরা নিয়ে যাবো, এতগুলো হরি বেতন পাবে। অনেকে আমাদের তো বাড়ি ভিটে আছে, অনেকে বাড়ি ভিটে বিক্রি করে গেছে। সরকারের কাছেও অনুরোধ করতেছি আমি যে আমাদের ভাইকে তারা যেন দেশে পড়ার ব্যবস্থা করে। অবশ্য সরেজমিন তদন্তে বিষয়টির সত্যতা মিলেছে বলে জানায় জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি। বিদেশে লোক পাঠায়, এ ধরনের একটা লোক চক্র আছে, তা লোক পাঠাচ্ছে, কিন্তু সুদানে কিছু লোক পাঠাইছে ইতিপূর্বে। বাংলাদেশের আরো এরকম 10 জন এই কষ্টে দিনপাত করতেছেন এবং তারা বহির্বিশ্বে সেখানে আটকা পড়ে আছেন। সেই বিষয়টি আমি এই প্রতিবেদনের সাথে তুলে ধরবো এবং সেটা যেন সরকার এবং গভর্নমেন্ট এটা জানি হলো নেক দৃষ্টিতে দেখেন। স্বজনদের দাবি, টাকার অভাবে সুদানে আটকে পড়া যুবকদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলা সময় আরো থাকছে। অপরিকল্পিত নগরায়নে রাজশাহী অঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবার আশঙ্কা, জমি সুরক্ষা আইন চালুর দাগে। স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন হবে কাল। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে পেরে দারুণ খুশি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৬৮ বছর পর এবার প্রথমবারের মতো ভোট দেবে বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা। রংপুর বিভাগের 4 জেলার ২৭টি ইউনিয়নের মধ্যে এসব ছিটমহল অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ২৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে কাল। ভোট গ্রহণকে কেন্দ্র করে অধিবাসীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে। তারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে বলেই আমরা নিরাপত্তা ব্যবস্থাকে সুন্দরভাবে সাজিয়েছি, যাতে ছিটমহলবাসী সহ অন্য ইউনিয়নবাসীরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। রাজশাহীর বাগমারার 16টি ইউনিয়ন পরিষদে নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় ব্যালট পেপার, বাক্স ও অন্যান্য সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হয় তাদের। এছাড়া প্রতিটি কেন্দ্রে নিয়োজিত আনসার বাহিনীর সদস্যদেরও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, অধিক সংখ্যক পুলিশ ফোর্স, অধিক সংখ্যক র্যাব, বিজিবি এবং চারদিকে পরিবেশটা খুবই সুন্দর আছে। এদিকে সংঘর্ষের কারণে ঠাকুরগাঁওয়ে স্থগিত হওয়া 6টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গি উপজেলার 6টি ইউনিয়নে বিভিন্ন পদে 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পটুয়াখালী, নোয়াখালী, গাইবান্ধা সহ অন্যান্য জেলার ইউনিয়ন পরিষদগুলোতে নেওয়া হয়েছে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। শরীয়তপুরে পদ্মার শাখা নদীতে বালারবাজার বেলি ব্রিজ ভেঙে পড়ায় দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের সঙ্গে বন্ধ রয়েছে খুলনা ও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 21 জেলার সড়ক যোগাযোগ। ব্রিজের দুপাশে আটকা পড়ে আছে 3 শতাধিক পণ্যবাহী ট্রাক। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী অসংখ্য মানুষ। এই অবস্থায় নতুন বেলি বসিয়ে সড়ক যোগাযোগ সচলের আশ্বাস দিলেন স্থানীয় সড়ক ও যোগাযোগ বিভাগ। শরীয়তপুর থেকে মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুর্ঘটনার পর পেরিয়ে গেছে দুদিন। বেইলি ভেঙে নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হলেও এখনো শুরু হয়নি ব্রিজ পুনর্নির্মাণের কাজ। দুপাশে আটকা পড়ে আছে শত শত পণ্যবাহী যানবাহন। বিকল্প যাতায়াতের কোনো ব্যবস্থাও না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন ব্যবসায়ীরা। আবার উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই নৌকায় নদী পার হচ্ছেন অনেকে। যাত্রী দুর্ভোগের শিকার। এখন আমরা নৌকা পার হইতে আছি, আসতে 5 টাকা, যাইতে 5 টাকা। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের স্কুল যেতে অনেক কষ্ট হচ্ছে। আমরা অনেক গুরুত্বপূর্ণভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পারাপার হচ্ছি। বালাবাজার ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা খুলনার মাল নিয়ে খুব ভোগান্তির মধ্যে পড়ে আছি। খাওয়া দাওয়া, গোসল নাই, কোনো বাইপাস রাস্তা নাই, যাওয়ার কোনো পরিস্থিতি নাই, বিকল্প কোনো রাস্তা নাই যে আমরা সেই সাইডে যাব। ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য নিয়ে যানবাহন চলাচলের কারণেই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। আর একথা স্বীকার করে নিয়ে দ্রুততম সময়ে নতুন বেইলি ব্রিজ স্থাপনের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগ। মাল আছে গাড়িতে 20 টন, আমার গাড়ির ওজন 27 টন। আমাকে ফেরিতে অথবা স্কেলে অথবা মনে করেন যে এই যে মানে সীতাকুণ্ডিতে স্কেলে সে জায়গাও টাকা নিয়ে আমার সাইডে দিচ্ছে, কিন্তু কোনো জায়গায় আমার বাধা দিচ্ছে না। বড় ট্রাক বহন করার কারণে আমাদের বেলি ব্রিজে প্রায় ডেকিং ফেটে যায়, আমরা রিপ্লেস করি। ইনট্যাক্ট বেলি আমরা এখানে রিপ্লেস করে দেবো।
এই জন্য চেষ্টায় আছি। আমি গোপালগঞ্জ থেকে আমরা নিয়ে আসতেছি। শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্য বহনকারী একটি ট্রাক বালারবাজার এলাকায় বেলি বৃষ্টিতে ওঠার পরপরই বিকট শব্দে ভেঙে পড়ে। সময় সংবাদ, শরীয়তপুর। ফেনীতে ভুল চিকিৎসায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনরা। সকালে ফেনী সরকারি কলেজের সামনে এই মানববন্ধন করেন তারা। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক আমিনুল আহসানের কাছে স্মারকলিপি দেন তারা। এ সময় অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। স্বজনরা জানান, গত 27 অক্টোবর জান্নাতুল ফেরদৌস সোনিয়াকে শহরের মডার্ন সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া নার্সরা সিজার করলে মৃত সন্তান হয় বলে জানান তারা। এ সময় সোনিয়াকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার কথা বললেও কেবিনে গিয়ে তাকে মৃত পান স্বজনরা। সোনিয়া ফেনী সরকারি কলেজে 2010-11 শিক্ষাবর্ষে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়। বাংলার সময় আরো থাকছে। উত্তরাঞ্চলের ঘরে ঘরে এখন আমন তোলার প্রস্তুতি, তবে ধান কাটার আগেই ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। ঝিনাইদহে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে বখাটে রাসেলকে সদর উপজেলার গয়েশপুর গ্রাম থেকে আটক করে পুলিশ। পরে দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার উসমান গনির নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ডের আদেশ দেন। বেশ কয়েক মাস ধরে স্কুলে যাওয়ার পথে এলাকার 5ম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে রাসেল। পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ পাওয়ার পর তাকে আটক করে পুলিশ। আন্দোলনের নামে যারা সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের প্রত্যেকের বিচার করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে খুলনা শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসির একটি কন্টেইনার ভেসেল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। উন্নয়ন টেকসই করতে হলে গণতন্ত্র থাকতে হবে। আমরা তো বলি গণতন্ত্র থাকতে হবে, গণতন্ত্র আমরা আছে তো, গণতন্ত্র নির্বাচন করেন না। আপনি গতবার নির্বাচন না করে ভুল করেছেন, সেই ভুলের খেসারত আমরা দেব নাকি? ভুলের খেসারত আপনাকে দিতে হবে। আরেকটি বিষয় হলো যে যত হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য নারী পুরুষ যাদেরকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশে হবে। তাহলে আরো পাপ আমরা মুক্ত হতে পারবো। জামালপুর সদর উপজেলায় 2টি গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের 123 বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালামের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব চালের বস্তা উদ্ধার করা হয়। তিনি জানান, হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল মজুত করার খবরে রানাগাছা ইউনিয়নের বকুলতলা বাজারের 2টি গুদামে অভিযানে যান তারা। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত গুদামগুলো থেকে 123 বস্তা চাল উদ্ধার করে। পরে উপজেলা খাদ্য কর্মকর্তা উদ্ধারকৃত চাল সিংহজানি গুদামে রাখার নির্দেশ দেন। খাদ্যবান্ধব কর্মসূচির যে বস্তাগুলো আছে 30 কেজির বস্তা, আমরা সেখানে 2টা গুদামে টোটাল 123টি বস্তা দেখতে পাই। তথ্যের ভিত্তিতে গিয়ে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করি। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা সেখানে 2 জন জিলন এবং মোতালেব নামে 2 জন অবৈধ ব্যবসা পরিচালনাকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করি। গাজীপুরে প্রায় 5000 আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে পুবাইলের হায়দ্রাবাদ ও করমতলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জোহরার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এবং তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি অভিযান চালায়। এ সময় প্রায় 5000 আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া একটি বাড়ির মালিককে 5000 টাকা জরিমানাও করা হয়। একই সঙ্গে 8 কিলোমিটার এলাকার গ্যাস লাইনের সংযোগ, পাইপ ও রাইজার জব্দ করা হয়। অপরিকল্পিত বসতবাড়ি নির্মাণ, কলকারখানা ও ইট ভাটা তৈরি সহ নানা কারণে গেল 6 বছরে বৃহত্তর রাজশাহীতে আশঙ্কাজনকভাবে কৃষিজমি কমেছে 30,000 হেক্টর। এ অবস্থা চলতে থাকলে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বলে আশঙ্কা কৃষি বিশেষজ্ঞদের। তাদের মতে, জমি সুরক্ষা আইন চালু হলে বিদ্যমান সংকট দূর হবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে 2010 সালে আবাদি জমির পরিমাণ ছিল 4,50,000 হেক্টর। 2016 সালে তা নেমে এসেছে 4,20,000 হেক্টরে। কৃষিবিদরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিতভাবে আবাসন, শিল্প কারখানা, রাস্তাঘাট, পুকুর খনন সহ নানা কারণে প্রতি বছরই কমছে আবাদি জমির পরিমাণ। কৃষকরা বলছেন, ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে তাদের বসতি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, আমাদের নতুন নতুন হাট বাজার হচ্ছে, নানাবিধ কারণে আমাদের আবাদি জমিটা কিছুটা কমছে। জমি সুরক্ষা আইন আমরা ওইভাবে জানি না, যতটুকু জানি যে জমি সুরক্ষা বলতে বোঝায় যে জমিটা পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্নতা রাখতে হবে। জমি বেকার ফেলেতে আমার লাভ আছে, তার লেগে আমরা টাকা পাচ্ছি, জমি বেচে দিচ্ছি, বেশি দাম পাচ্ছি, বেচে দিচ্ছি। সংকট উত্তরণে অধিক ফলনশীল জাতের চারা রোপণ সহ নানা পরিকল্পনার কথা জানালেন এই কৃষিবিদ। যেটা 2 ফসলি আছে ওটাকে 3 ফসলিতে পরিণত করছে, যেটা 1 ফসলি আছে ওটা 2 ফসলি জমিতে পরিণত করছে। যে সমস্ত ফসলের ফলন বেশি সেই সমস্ত ফসলের আবাদ করে তারা এটা পুষিয়ে নিচ্ছে। তবে এ সমস্যার স্থায়ী সমাধান পেতে মাঠ পর্যায়ে জমি সুরক্ষা আইনের বাস্তবায়ন জরুরি বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। কৃষি ডিপার্টমেন্ট শুধু নয়, অন্যান্য সকল সংস্থা, সরকারের সকল ডিপার্টমেন্ট একত্রে এবং জনপ্রতিনিধি সহ জনগণ যেন আমরা আগে আসি, অবশ্যই যত্রতত্রভাবে যেগুলো হচ্ছে এটা আমরা রোধ করতে পারবো। অপরিকল্পিতভাবে বসত বাড়ি নির্মাণ, কলকারখানা, রাস্তাঘাট, ইটভাটা তৈরি সহ আবাদি জমি নষ্টের দায়ে সর্বোচ্চ 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 50 লাখ টাকা জরিমানার বিধান রেখে সম্প্রতি জমি সুরক্ষা আইনের খসড়া তৈরি করেছে ভূমি মন্ত্রণালয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খুলনায় ভিজিএফ এর 150 বস্তা চাল আত্মসাতের মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সার্কিট হাউসের সামনে থেকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানকে গ্রেপ্তারের পর সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, গত 8 সেপ্টেম্বর দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সেনহাটি ইউনিয়ন পরিষদ গোডাউনে 150 বস্তা চাল কম পাওয়া যায়। এ ঘটনায় গোডাউনটি সিলগালা করে চেয়ারম্যান জিয়াউর রহমান গাজীকে আসামি করে একটি মামলা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। দিনাজপুরের ঘরে ঘরে এখন আমন ধান মাড়াইয়ের প্রস্তুতি। কৃষি বিভাগের কর্মকর্তারা জানালেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবারও ভালো ফলন হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। তবে ধান কাটার আগেই দাম নিয়ে শঙ্কিত এই অঞ্চলের কৃষক। উৎপাদন ব্যয় বাড়লেও গত বোরো মৌসুমে ন্যায্য দাম পায়নি এমন অভিযোগ করে এবার বাড়াইয়ের সঙ্গে সঙ্গে সরকারিভাবে ধান কেনার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন তারা। গোলাম নবী দুলারের পাঠানো তথ্য, মনজিদা আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলা ক্যালেন্ডারের পাতায় অগ্রহায়ণ মাসের শুরুতেই ধান কাটা মারার উৎসব শুরু হবে দিনাজপুরে। তবে আগাম জাতের আমন ধান কাটা মারাই শুরু করেছে কৃষকরা। সার, বীজ, কীটনাশক, সেচ, জ্বালানি ও মজুরি বেড়ে যাওয়ায় সার্বিকভাবে উৎপাদন খরচ গতবারের তুলনায় বেড়েছে। লোকসান থেকে রক্ষা পেতে কৃষকদের কাছ থেকে কাটা মারাইয়ের সঙ্গে সঙ্গে সরাসরি ধান কিনতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন কৃষকেরা। বিষের দাম অত্যাধিক, ধানের দাম নাই। ধান 2000-2500 টাকা যদি থাকতো তবুও গৃহস্থ বাঁচত, কিন্তু আমরা অতবদনে চলে গেছি। আর 5 বছর পর এগুলো আমাদেরকে আবাদ করতে হবে না। সরকার আমাদের এখন দামটা দিলে এখন পয়সাটা পাই আমরা। দাম দিয়ে সরকার পয়সা দিচ্ছে পরে, ধান কাটাকাটি শেষ, কৃষকের হাতে পয়সা ধান থাকে না যখন, তখন দাম বাড়িয়ে দিল। এতে আমাদের লাভবান হচ্ছে না, কৃষক লস খাচ্ছে। আবহাওয়া অনুকূল সহ সরকারি সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে ভালো ফলনের কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। প্রায় 6% জমিতে এই আগাম ধানের চাষ হয়েছে। চাষি ভাইরা ইতিমধ্যে এই ধান কর্তন শুরু করেছে। আমরা যে ফলন পাচ্ছি তাতে বেশ আশাব্যঞ্জক, ধানের ফলন এবার ভালো। জেলায় এবার আমন মৌসুমে 2,56,700 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,78,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মিরপুরে বাঘের গর্জনে কুপোকাত ইংলিশ সিংহরা। ইংল্যান্ডকে 108 রানে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের। ম্যাচ ও সিরিজ সেরা মেহেদী বিরাজ। মোবাইলে ভিডিও ধারণের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন বাতিল করা হবে, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন কাল। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন, সব কেন্দ্রে পৌঁছে গেছে প্রয়োজনীয় সরঞ্জাম। গত 1.5 বছরে দালালের খপ্পরে রংপুরের অন্তত 15 যুবক সর্বশান্ত। মূল হোতা অভিযোগ অস্বীকার করলেও তদন্তে প্রমাণ পাওয়ার দাবি প্রশাসনের। এবং শরীয়তপুরে বেইলি ব্রিজ ভেঙে পড়ার দুদিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চট্টগ্রামের সঙ্গে দক্ষিণাঞ্চলের 21 জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে সাধারণ মানুষ। দর্শক, এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।